নজরাবো পরের খবরে। ময়না তৃণমূল বিজেপি সংঘর্ষ, ভোটের প্রচার ঘিরে বচসা থেকে সংঘর্ষ, দুপক্ষের মধ্যে মারামারি, আহত 2, বাড়ি ভাঙচুরেরও অভিযোগ। ময়নার ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল বিজেপির সংঘর্ষ, ভোটের প্রচার ঘিরে বচসা থেকে সংঘর্ষ, দুপক্ষের মধ্যে মারামারি, আহত 2। সুজিত ভৌমি প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুজিত, ঠিক কি ঘটেছে? দেখো, তমলুকের যে ময়না বিধানসভা এলাকার, সেই ময়নার বাগচা এলাকাতে এলাকা দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই তৃণমূল এবং বিজেপির মধ্যে, সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল এবং রীতিমতো উত্তেজনা রয়েছে গোটা ময়না জুড়ে। তারই মধ্যে গতকাল রাতে এবং আজকে ভোরে দফায় দফায় দুই দল সমর্থক, দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। তাদেরকে ময়না হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ভাঙচুর চালানো হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি এবং তৃণমূল যে উস্কানি দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে যখন তৃণমূল অভিযোগ করছে, তখন তৃণমূল কিন্তু পাল্টা অভিযোগ করছে যে তাদের দলকে সমর্থন করার কারণে একদল যুবককে মারধর শুধু নয়, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে ময়নার এই যে এলাকা, যেখানে একেবারে বলা যায় যে উত্তেজনা চরমে রয়েছে এবং পুলিশ পিকেট, অতিরিক্ত পুলিশ গিয়েছে। বিজেপি এবং তৃণমূল দুপক্ষের পক্ষ থেকেই কিন্তু অভিযোগ ময়না থানায় যেমন করা হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এখনো পরিবেশ যথেষ্টই থমথমে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশের টহলদারি রয়েছে এবং এই যে ঘটনা, এটা কিন্তু ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরো বাড়ার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। সে কারণে পুলিশের যে ভূমিকা, সেটা কিন্তু আরো কড়া হাতে, পুলিশকে কড়া হাতে এই পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সকলেই। ধন্যবাদ সুজিত। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটের পর কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠে, যে দাবি খতিয়ে দেখছে কমিশন। অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তুহিন দাসচন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তুহিন, কি জানতে পারা যাচ্ছে পুনর্নির্বাচন সম্পর্কে? নির্বাচন কমিশন ঠিক কি পদক্ষেপ করছে? দেখো, গতকাল যে ভোট ছিল আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্রে, তার মধ্যে কোচবিহার কেন্দ্র থেকে সব থেকে বেশি পুনর্নির্বাচনের দাবি করেছে বিরোধীরা। বাম, বিরোধী এবং কংগ্রেস প্রায় একযোগে 150টিরও বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে। তাদের সেই অভিযোগ এবং দাবি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। অবজারভারদের যে রিপোর্ট, তার স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন যেমন দেখছে, তেমনি এ রাজ্যে নিযুক্ত বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবেও কিন্তু অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখছে। অর্থাৎ পুরো বিষয়টি স্ক্রুটিনি করা হচ্ছে যে পুনর্নির্বাচনের দাবি বিরোধীরা করেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বিরোধীরা শুধু নয়, তৃণমূল কংগ্রেসও কিন্তু কোচবিহারের 4টে বুথে পুনর্নির্বাচনের দাবি করেছে। এই সব দাবি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, স্ক্রুটিনি করছে নির্বাচন কমিশন। স্ক্রুটিনি করবার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কোন বুথে পুনর্নির্বাচন হবে কিনা, বা কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, বা আদৌ কোন বুথে পুনর্নির্বাচন হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। ধন্যবাদ তুহিন। ভোটে তিনি প্রার্থী নন, অথচ বাংলার রাজনীতিতে তিনি বরাবরই আকর্ষণের কেন্দ্রে। তিনি অনুব্রত মণ্ডল, যাকে বাংলা চেনে কেষ্ট বলে। কি বলছেন ভোট নিয়ে? নিউজ 18 বাংলার মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন ব্যক্তিগত থেকে রাজনীতির কথা। না, তিনি কোনো প্রার্থী নন, তবে প্রার্থী থেকে কোনো অংশে তার ব্যস্ততা কম নন। তিনি হচ্ছেন বীরভূম জেলার জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, আর তিনি এখন আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরার মুখোমুখি। কেষ্টদার অনুব্রত মণ্ডল, কোন নামটা আপনার বেশি পছন্দ? কেষ্ট। কেন? এই কেষ্ট আমার ছোটো থেকে কেষ্ট, মা বলে কেষ্ট, বাবা বলে কেষ্ট, সেই আওয়াজটা শুনতে ভালো লাগে না? বর্দি, আমার দিদিরা বলে কেষ্ট, সেটাই তো ভালো লাগে। অনুব্রত মণ্ডল তো তোমার মিডিয়া বলে, হ্যাঁ, ওই অনেকজনা বলে অনুব্রত, কিন্তু কেষ্ট নামটা শুনতে ভালো লাগে। কেষ্ট মানে কৃষ্ণ, কলির কৃষ্ণ। বলছি যে ধরুন এই প্রথম থেকে মানে একটা জায়গা থেকে আজকে আপনি রাজ্য রাজনীতিতে এসছেন, মানে কিভাবে, মানে আমি রাজ্য রাজনীতি জানি তো, আমি তো এই বীরভূম জেলাতে রাজনীতি করি। আমি তো রাজ্যের রাজনীতিতে কলকাতায় থাকতাম। কলকাতায় সব বড় বড় লিডার আছে, আমি অত বড় লিডার হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমার। আমি সামান্য বীরভূম জেলার ছোটো একটা জেলা, এটা নিয়ে থাকতে যাই। মমতা ব্যানার্জি যা নির্দেশ করে সেটা পালন করি। মমতা ব্যানার্জি যা নির্দেশ করে সেটা পালন করি, কিন্তু মমতা ব্যানার্জিকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। মমতা ব্যানার্জি যা বলবে তা করতে হবে।
বলছি প্রার্থী তো আপনি কোনোদিনই হবে না, মানে আপনি কি এইভাবে উন্নয়নের জন্য জাস্ট জেলা প্রার্থী হয়ে কি লাভ, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী আমার আছে, তাই কেন প্রার্থী হতে যাব? আমার জেলায় কিছু কমতি আছে না এই কাজে? বলছি আপনি বরাবরই দেখেছেন যে ক্ষুদ্র যে ব্যবসাগুলো রয়েছে, যেমন আগের বার আপনি বলেছিলেন গুড় বাতাসা, সেখানেও তারা সেই ব্যবসাদার যারা ছোট ব্যবসা তারা লাভবান হয়েছিল। এবারে নকুলদানা আরও বেশি বিক্রি হয়েছে। দেখুন যে 10 কেজি চিনি কাজ করছে, সে বোধহয় 5 বস্তা 6 বস্তা করে চিনি তুলছে। ফ্যান্টাস্টিক কাজ হচ্ছে। কালকে জেলা মিটিংয়ে আসবেন, ভালো, কাল জেলা মিটিং আছে বোধহয়, কালকে দেবো, কথাবার্তা বলবো, নতুন আবার কিছু বলতেও পারি। তবে এইভাবে ধরুন এই যে নির্বাচন কমিশন, মানে এরা আপনাকে বিভিন্ন রকমভাবে বলছে, আপনি তো বলছেন ক্ষুদ্র ব্যবসা। আমি কোনো অন্যায় কথা বলিনি। সেদিন যে পোল ভোট নিয়ে কথা হয়েছে, আমি আবার বলছি, ভোটের দিনে সকালবেলায় আমাদের যে বুথে যে এজেন্টটা থাকবে, সে ব্যালটটা দেখে নেবে, মেশিনটা দেখে নেবে। ওখানে যদি প্রিজাইডিং বলে যে 50টা ভোট মারুন, হ্যাঁ, তা মারবে না, 500 ভোটই মারবে, যে মেশিনটা ঠিক আছে কি না। অনেক সময় তো মেশিন খারাপ থাকে, তাই 50টা ভোট মেরে কী করে বুঝবো? আমার পোলিং এজেন্টরা অন্তত 300-400 ভোট মারবে। বলছি যে টিভি ব্যাখ্যা খারাপ করছে, উল্টো কথা বলছে, আমাকে যায় আসে না। বলছি যে বর্তমানে আপনার কাছে যে এত নিরাপত্তা রক্ষী, আপনি যে একটা ঘোরটোপের মধ্যে ঘোরেন, মানে এইটাকে আপনার ভালো লাগে না? সাধারণ জীবনযাপন কি? সাধারণ জীবনযাপনই ভালো লাগে, কিন্তু ধরো কিছু মিডিয়া আছে, কিছু আছে, তারা চাইছে তো, কিন্তু এখন তো মূল্য আমাকে হবে না, আমার মেয়েটা ছোটো, মেয়েটা বিয়ে দিই নাই, মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে। বলছি আপনার যে জীবনসঙ্গিনী, সে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাড়ি ফিরে এসেছে, কালকে বাড়ি নিয়ে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে আমার মেয়ের। আমার মেয়ে আজকে 14 মাস ওর সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে ছিল। একটা ছোট্ট ভাই 2.5 ফুট খাটে, সেই আজকে তার মাকে বাড়িতে নিয়ে এসছে, এর মতন আবার আনন্দ কী হতে পারে? ভোটের সময় কি আপনার লাইফস্টাইল একটু চেঞ্জ হয়ে যায়, না অন্যান্য সময়ের মতোই থাকে? আমার কোনোদিন লাইফস্টাইল বলে আমার কিছু নাই। মোটা ভাত পেলেই হলো, মোটা কাপড় পেলেই হলো, আর কিছু চাই না। খালি বলবো, ভোট দাও ভালো করে, ভোট বুঝে নাও, ভোট দাও, ভোট দাও লোককে। সেই ভোট আসবে, ভোট যাবে, এইভাবেই কিন্তু দিন কাটবে। কিন্তু অনুব্রত মণ্ডলের যে লক্ষ্য বীরভূম জেলার উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করেই তিনি এগোবেন। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। ভোটে প্রচারে মৌসম নূরের পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলারা। মালদার হাবিবপুরে বিধানসভার বামুনগোলা ব্লকের জগদল্লা গ্রামের ঘটনা। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী মৌসম বেনাজির নূর। বৃহস্পতিবার আদিবাসী অধ্যুষিত জগদল্লা গ্রামে তিনি প্রচারে যেতেই মহিলারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন, পা ধুয়ে দেন। মহিলাদের সঙ্গে নাচেন মৌসম। যদিও ভোটারদের হাতে পা ধোয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আসলে কংগ্রেসীরা হয়তো জানেন না, এটা আদিবাসী ভাই বোনদের কালচারের মধ্যে পড়ে যে বাড়িতে কখনো বা ওনাদের এলাকায় কোনো অতিথি এলে তারা নিজের অতিথিকে আপন করার জন্য পা ধুইয়ে তাদেরকে বরণ করা হয়। এটা কোনো অপরাধ না। আমি যদি সেখানে তাদেরকে বারণ করতাম তাহলে এটা তাদেরকে ডিসরেসপেক্ট করা হতো। তাদের কালচারের সঙ্গে মিশে যাবার জন্যে আমি তাদের সঙ্গে মানে যখন তারা আমার পা ধুচ্ছিলেন আমি সেটাকে মেনে নিলাম। এই ধরনের অনুগত পাওয়ার একটা আচরণ, কুরুচিপূর্ণ আচরণ আমরা সবসময় প্রত্যক্ষ করি। আদিবাসীদের সারল্যের সুযোগ নিয়ে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন কোনো নেতা বা নেত্রীর এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়াটাও দুর্ভাগ্যজনক। শুক্রবার সকাল থেকে ভোটের প্রচারে নামলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। সারাদিন দলীয় কর্মীদের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাবেন বিজেপির এই প্রার্থী। দমদমা বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের প্রচারে নরেন্দ্র মোদীর মুখোশ পরে হাঁটল কয়েকশো মানুষ। শুক্রবার সকালে প্রচুর সমর্থক নিয়ে এয়ারপোর্ট সংলগ্ন মতিলাল কলোনি 2.5 নম্বর গেটে পায়ে হেঁটে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী।
নিজের ওয়ার্ড 17 নম্বরে দলীয় প্রার্থী অমর সিং রায়ের সমর্থনে আজ সকালে ভোটের প্রচার সারলেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দেব। অমর সিং রায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ঢাক ঢোল তাশা বাজে নির্বাচনী প্রচার করলেন রাজ্যের মন্ত্রী। শিলিগুড়ির ফাঁসি দেওয়া স্বস্তিকা চা বাগানের শ্রমিকদের নিয়ে বৈঠকের মধ্যে দিয়ে আজ সকালে নির্বাচনী প্রচার সারলেন বাম প্রার্থী সমন পাঠক। মূলত চা শ্রমিকদের স্বার্থে বামেরা কি করেছেন তা নিয়েই চলেছিল এই বৈঠক। উচ্ছেদের আশঙ্কা মাথায় নিয়ে ভোট দিলেন আলিপুরদুয়ারের বনবস্তির বাসিন্দারা। আলিপুরদুয়ারে 52টা বনবস্তি রয়েছে। জঙ্গল লাগোয়া এলাকায় কয়েক লক্ষ মানুষের বাস। বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলদাপাড়া জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার এই মানুষগুলোর মাথায় এখন ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়ার আতঙ্ক। মামলা চলছে সুপ্রিম কোর্টে। তাঁদের উচ্ছেদ বিভিন্ন রাজনৈতিক দলের ইস্যু ছিল। এবার অনেকে ভোট না দেওয়ার কথাও ভেবেছিলেন, কিন্তু ভোটের দিন আতঙ্ক অনিশ্চয়তা মাথায় নিয়েই ভোট দিলেন আলিপুরদুয়ারের কয়েক হাজার বনবস্তির বাসিন্দা। ভোট হচ্ছে, কিন্তু মানুষের মনে উৎসাহটা নেই। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা বেরিয়েছে, যে যারা ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে যারা জমি পাট্টা পায়নি তাদেরকে জমি ছেড়ে চলে যেতে হবে, এমন যে ভার্ডিক্টটা বেরিয়েছে, তারপর থেকে পুরো এলাকায়, যে বনবস্তি এলাকায় মানুষের মধ্যে একটা আতঙ্কের ছায়া রয়েছে। সেজন্য ওই উৎসাহটা নেই যে ভোটটা দিতে হবে, তাই আসছে। উৎকণ্ঠা ছিল, আশঙ্কাও ছিল, তবুও ভোট দিচ্ছেন আলিপুরদুয়ার লোকসভার বনবস্তির বাসিন্দারা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রায় 52টি বনবস্তিতে থাকেন প্রায় লক্ষাধিক মানুষ। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত এক অন্তর্বর্তী নির্দেশে তাদের উচ্ছেদের কথা শুনিয়েছে। সেই আশঙ্কা নিয়ে ভোট দিচ্ছেন বনবস্তির বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।